প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা পড়ব অধ্যায় 12। অধ্যায় 12। এই অধ্যায়ে আজ আমরা পড়ব বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার প্রতিবন্ধকতা সমূহ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা। তাহলে আমাদের দেশের অর্থনীতি কেন সামনের দিকে এগোতে পারছে না, তার কি কি প্রতিবন্ধকতা রয়েছে, এটা আমরা আজ জানব। আমাদের দেশের অর্থনৈতিক ভিত অনেকটা দুর্বল। এই দুর্বলের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো যদি আমরা পিছনের দিকে ফিরে তাকাই বুঝতে পারব। আমাদের দেশে বিভিন্ন সময়ে উপনিবেশিক শাসন সৃষ্টি হয়েছিল। সেই আর্য, মৌর্য, পাল, সেন, মুঘল, ইংরেজ এবং পাকিস্তান শাসন, প্রত্যেকে ছিল উপনিবেশিক শাসন। তারা আমাদের শাসন করেছে, শোষণ করেছে, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে পুঁজি পাচারের মাধ্যমে। এভাবে এই জন্য আমরা মেরুদণ্ড সোজা করে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারিনি। তাহলে আমরা এই অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতাগুলো কি কি আমরা একটু জানি। 1 নম্বর, বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতা। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতা বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি। এক নম্বর কারণ জানবো বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি। তাহলে আমি একটু আগেই বললাম যে পুঁজি পাচার। তাহলে একটু বিস্তারিত বলা যাক যে সেই আমরা ইংরেজ আমল থেকে ধরি 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে। আর ইংরেজ শক্তি যখনই আমাদের দেশে জেঁকে বসেছিল, তারা আমাদের দেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং পুঁজি পাচার করেছে। আমরা সেই 76-এর মরণতার কথা জানি, আমরা নীল বিদ্রোহের কথা জানি। এভাবে তারা আমাদের শাসন করার ফলে আমাদের দেশের চাষিদের নীল চাষ করতে বাধ্য করেছিল। ফলে কৃষকেরা না খেয়ে মরত, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। অন্যদিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং 76-এর মরণতার ফলে দেশে অনেক লোক দারিদ্র অনাহারে মারা যায়। ফলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে যায়। এভাবে ইংরেজ আমলে প্রায় 200 বছর ইংরেজ আমাদের শাসন করেছে। 200 বছর। এই 200 বছর শাসনের ফলে এবং শোষণের ফলে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে যায়। এরপর আসে ইংরেজ শাসন শেষ। 1947 সালে ভারত উপমহাদেশে দুটো রাষ্ট্র জন্ম হয়েছিল, 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত। আমরা ভেবেছিলাম যে পাকিস্তান নামক রাষ্ট্র জন্ম হলেও তারা আমাদের শাসন করবে, শোষণ করবে না, কিন্তু তারা শাসন এবং শোষণ দূরে করেছে। ফলে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের ফলে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই উপনিবেশিক এই বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতাগুলো কি কি জানতে পেরেছি। নাম্বার 2, কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ। কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ
প্রতিবন্ধকতা সমূহ। কৃষিক্ষেত্রেও আমাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আমরা এখনও সেই প্রাচীন আমলের কৃষির উপর নির্ভরশীল। এখানে আমাদের প্রকৃতির উপরে আমরা নির্ভরশীল। এখানে আমাদের উন্নত বীজ, সার, কীটনাশক নেই। আমরা সেই মাত্রার আমলের গরু দিয়ে জমি চাষ করি। আমাদের কোনো ট্রাক্টর নেই ফসল মারার যন্ত্র, উন্নত প্রচুর উপকরণ নেই। আমরা সেই প্রকৃতি কখন আমাদের বৃষ্টি দিবে, কখন আমাদের রোদ দিবে, আমরা এই প্রকৃতির উপরে নির্ভরশীল বসে আছি। ফলে এই প্রকৃতির আবার দাপটে আমাদের কৃষি, আমাদের অর্থনৈতিক নড়াচড়া হয়ে যাচ্ছে। ফলে এই কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতার কারণে, কৃষিক্ষেত্রের প্রতিবন্ধকতাগুলোর কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমরা সুযোগ রাখতে পারছি না। এটাও আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। নাম্বার 3, শিল্পক্ষেত্রের প্রতিবন্ধকতা। শিল্পক্ষেত্রের প্রতিবন্ধকতা সমূহ। শিল্পক্ষেত্রেও আমাদের দেশ উন্নত না, কারণ এখানে পর্যাপ্ত শিল্প গড়ে ওঠেনি। আর এই শিল্প গড়ে ওঠার কারণে রয়েছে আমাদের দুর্বল অবকাঠামো। আমাদের অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, আমরা টাকা বিনিয়োগ করতে পারি না। আর টাকা বিনিয়োগ করতে পারি না বলেও আমরা শিল্পক্ষেত্রে অগ্রসর হতে পারছি না। ফলে বৈদেশিক ঋণের উপরে আমাদের নির্ভরশীল থাকতে হয়। আর এই নির্ভরশীলতার কারণে আমাদের শিল্পগুলোকে আমরা যথেষ্টভাবে গড়ে তুলতে পারছি না। এই জন্য এই সমস্ত প্রতিবন্ধকতার কারণে আমরা শিল্পক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। এটাও আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা। নাম্বার 4 আছে আর্থসামাজিক প্রতিবন্ধকতা। আর্থসামাজিক প্রতিবন্ধকতা সমূহ। আর্থসামাজিক প্রতিবন্ধকতাগুলো আমাদের যোগাযোগ, এই অর্থনৈতিক অগ্রসরতার একটা গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা। আর্থসামাজিক আসলে বলতে বুঝি, আমাদের আর্থসামাজিক বলতে আমাদের কি রয়েছে? দুর্বল অবকাঠামো। আমাদের অবকাঠামো অত্যন্ত দুর্বল। আমরা এখানে পর্যাপ্ত অবকাঠামো গড়ে তুলতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। আমাদের উন্নত যোগাযোগ নাই। আমাদের উন্নত রাস্তাঘাট বা টেলিকমিউনিকেশন যোগাযোগ বা যে কোনো প্রকার উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব রয়েছে আমাদের। আরও রয়েছে আমাদের শিক্ষাক্ষেত্রে দুর্বলতা। আমাদের দেশের যে অর্ধেক নারী, আমাদের এই নারী শিক্ষার ক্ষেত্রেও আমরা ততটা অগ্রগতি অর্জন করতে পারিনি। এই নারীদের পিছনে ফেলে অশিক্ষিত রেখে আমরা শিক্ষিত হতে পারি না, আমাদের দেশকে সামনের দিকে এগোতে পারি না। ফলে এই শিক্ষাক্ষেত্রে বৈষম্য রয়েছে। শিক্ষাক্ষেত্রের দুর্বলতার কারণে আমাদের অর্থনৈতিকভাবে আমরা বেশ দুর্বল। আরও রয়েছে শিল্পক্ষেত্রে দুর্বলতা। একটু আগে বলেছি, যথেষ্ট শিল্প নেই, প্রতিষ্ঠান নেই, এখানে পানি নেই, গ্যাস নেই, পর্যাপ্ত বিদ্যুৎ নেই, আরও উন্নত যোগাযোগ নেই। ফলে এই সমস্ত কারণে আমরা এই আর্থসামাজিক দিক দিয়ে অত্যন্ত নাজুক অবস্থায় আমরা রয়েছি। এর জন্য আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে আমরা পারছি না। তারপর আমরা দেখব সুশাসনের অভাব ও দুর্নীতি। 5 নম্বর, সুশাসনের অভাব। সুশাসনের অভাব ও দুর্নীতি। সুশাসনের অভাব, দুর্নীতি। আমাদের স্বাধীনতার পর আমরা দেখছি আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের আসছে এবং তারা যাচ্ছে, কিন্তু এই সরকার বিভিন্ন দুর্নীতিতে বিভিন্ন সময় তারা জড়িয়ে পড়েছে। বিভিন্ন সরকার দুর্নীতির কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা পর্যাপ্ত উন্নতি করতে পারছি না। আমাদের দেশ থেকে অনেক অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি দেখা যাচ্ছে। একবার শাসনের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রেও যদি প্রশাসন যদি ঠিকমতো না থাকে, এখানে যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তাহলে দেশের অর্থনৈতিকভাবে উন্নয়ন করা সম্ভব না। তাহলে এই দুর্নীতি এবং সুশাসন নেই পর্যাপ্ত পরিমাণ শাসনের জন্য যা প্রয়োজন, এগুলো আমাদের নেই। আর এই কারণে আমরা এই সুশাসনের অভাব এবং দুর্নীতির কারণেও আমরা অর্থনৈতিকভাবে এগোতে পারছি না। এরপরে রয়েছে প্রকৃতি সৃষ্টি দুর্বলতা। প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা সমূহ। আমরা একটু বলেছি আমাদের দেশের কৃষি আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল। আর বাংলাদেশ একটা প্রকৃতি নির্ভর দেশ। এখানে অনেক
সময় আমরা বিভিন্ন প্রকৃতির শিকার পরিণত হই। বন্যা আমাদের নিত্য সঙ্গী, খরা, জলোচ্ছ্বাস, ঝড়, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা মুখোমুখি। বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ এলাকা, ভৌগোলিকভাবে আমাদের এই অবস্থান। আর এই প্রাকৃতিক কারণে জমির ফসল বন্যায় নষ্ট হয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ে আমাদের সেই আইলা শিডরের মতো ঘূর্ণিঝড় আমাদের অর্থনীতিকে ভেঙে দিচ্ছে। এছাড়া ভূমিকম্প, এগুলো এই প্রকৃতি সৃষ্টি প্রতিবন্ধকতার কারণেও আমরা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছি না। এখন আমরা এই দুর্বলতাগুলো দেখলাম, এই দুর্বলতা থেকে আমরা কিভাবে উঠতে পারবো, এই দুর্বলতা থেকে আমরা কিভাবে উত্তরণীয় উপায়গুলো কী কী, এখন আমরা এই উত্তরণীয় উপায়গুলো দেখব। যদি আমরা এইগুলোকে আমরা যদি রুখে দিতে পারি, তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে পারবো। এই প্রকৃতির সৃষ্ট দুর্বলতাগুলো আমরা এবার প্রতিবন্ধকতা থেকে মুক্তির উপায়। আমরা এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে বেরোতে পারি? আমাদের 1 নম্বর, উন্নয়নের জন্য সঠিক নীতিমালা প্রণয়ন। দেশ কিভাবে চালাতে হবে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে ইত্যাদি সবকিছু পর্যালোচনা করে একটা সুষ্ঠু সুন্দর নীতিমালা প্রয়োগ করলে, একটা সুষ্ঠু সুন্দর নীতিমালা যদি প্রণয়ন করা যায় এবং সেই নীতিমালা অনুযায়ী যদি আমরা সামনের দিকে এগোতে পারি, তাহলে আমরা এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে অনেকটা মুক্তি পেতে পারি। নাম্বার 2, কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। আমরা আগে করেছি বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, প্রকৃতির উপর আমাদের কৃষি নির্ভরশীল। যদি আমরা প্রকৃতিকে বাদ দিয়ে প্রকৃতি নির্ভরশীল না হয়ে নিজেরা যদি আমরা এই কৃষির উন্নয়ন ঘটাতে পারি, নিজেরা জলসেচ দিতে পারি, পানি সেচ দিতে পারি, উন্নত বীজ, সার, কীটনাশক, আমরা উন্নত প্রযুক্তি যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা প্রকৃতির নির্ভরশীল হতে পারবো না। তাহলে আমরা কৃষিক্ষেত্রে অনেকটা এগিয়ে যাব। আর কৃষিক্ষেত্রে ডেভেলপ হলেই আমাদের দেশ অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ডেভেলপ হবে, এটাও একটা পথ। 3 নম্বর, শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। ঠিক তেমনি করে বলবো, আমরা শিল্পক্ষেত্রকে সামনের দিকে এগোতে নিতে গেলে আমাদের অবকাঠামোগুলো শক্তিশালী করতে হবে। আমাদের শক্তিশালী অবকাঠামো প্রয়োজন। বৈদেশিক ঋণের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমে আনতে হবে। আমাদের শিল্পের কাঁচামালগুলো জোগাড় করতে হবে। আমরা এই ক্ষেত্রে যদি আমরা সব ক্ষেত্রে বিদ্যুৎ, পানি, গ্যাস এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা যদি তৈরি করতে পারি, তাহলে আমাদের শিল্পক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে আশা করি এগুলো দূর হয়ে যাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। এরপর আর্থসামাজিক প্রতিবন্ধকতা। সামাজিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। আর্থসামাজিক ক্ষেত্রে পদক্ষেপ বলেছি যে যোগাযোগ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, গ্যাস, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। উন্নত রাস্তা, উন্নত অবকাঠামো তৈরি করতে পারলেই আমরা আমাদের অর্থনৈতিকভাবে বেশ কিছুটা স্বাবলম্বী হতে পারবো। আর 5 নম্বর, প্রতিকূল সৃষ্টি প্রতিবন্ধকতা দূরীকরণ। প্রতিকূল সৃষ্ট পদক্ষেপ, প্রতিবন্ধকতা বিরুদ্ধে
পদক্ষেপ। প্রকৃতি আমাদের দেশে বন্যা, যেহেতু আমাদের বন্যা হচ্ছে, সারা বছর বন্যা আমাদের আক্রমণ করে। এই বন্যার কারণে আমাদের ফসল নষ্ট হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়, আমাদের রাস্তাঘাট অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এই বন্যা থেকে বাঁচানোর জন্য আমরা বাঁধ দিতে পারি, আমরা জনসচেতনতা সৃষ্টি করতে পারি, আমরা গাছ লাগাতে পারি নদীর তীরে এবং বিভিন্ন জলাশয়ের পাশে। আমরা যদি বাঁধ তৈরি করতে পারি, গাছ তৈরি করতে পারি, আশ্রয় কেন্দ্র তৈরি করতে পারি, তাহলে আমাদের এই অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। এছাড়া জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আমরা প্রকৃতি সৃষ্ট যে দুর্বলতাগুলো রয়েছে, এগুলো থেকে আমরা অনেকটা বাঁচতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই দুর্বল অবকাঠামো থেকে আমরা কিভাবে আমাদের দেশকে একটা অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে পারবো, সেগুলো সম্পর্কে মোটামুটিভাবে আমরা জেনেছি। তাহলে আমরা এই পাঠে, এই অধ্যায়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা সম্পর্কে জানছি, অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা সম্পর্কে জানছি, এবং এইগুলো যে কীভাবে দূর করতে পারি সে সম্পর্কেও আমরা মোটামুটি ধারণা পেয়েছি। আশা করি তোমরা এই ক্লাসটা মোটামুটিভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয়ে তোমাদের সাথে আমি আবারও কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।